দর্শক আপনাদের স্বাগত ওয়ার্ল্ড অ্যান্ড স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব বড়োয়াররা যখন ব্যাংক থেকে লোন নেওয়ার পর যদি লোনটি পরিশোধ করতে না পারেন, ডিফল্ট হয়ে যান, তাহলে বিভিন্ন ধরনের মামলায় তাকে ভুগতে হয়। তো একই ডিফল্টার যখন একাধিক মামলায়ও পড়তে পারেন বা ব্যাংকগুলো সাধারণত একাধিক মামলা করে থাকে, সেই মামলাটা আসলে কতটা যৌক্তিক এবং কিভাবে কোনো কোনো ক্ষেত্রে ডিফল্টাররা হয়রানির শিকারও হন। তো এই কি ধরনের মামলা করা হয় সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয় নিয়ে রিপোর্ট করেছেন আমাদের রিপোর্টার রেজাউল করিম। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি একটু বলেন যে আপনি কি ধরনের মামলায় পড়তে হয় যদি একটি লোন ডিফল্ট হয়। আপনি বলছেন যে একাধিক মামলা হচ্ছে। ধন্যবাদ। একই ব্যক্তির। ধন্যবাদ আলোপা। আমরা আজকে যে নিউজটা করেছি, এটার নিউজের থিমটা ছিল এরকম যে একজন বড়োয়ার ব্যাংক থেকে বা নন ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে লোন নেওয়ার পর ডিফল্ট হচ্ছে। ডিফল্ট হওয়ার পরে ব্যাংকগুলো তো সাধারণত কমন নিয়ম অনুযায়ী অর্থঋণ আদালত আইন অনুযায়ী মামলা করে এই ডিফল্ট লোন ওঠানোর জন্য। তো পাশাপাশি আরেকটা মামলা করে ব্যাংকগুলো অনেক বড়োর ক্ষেত্রে তারা স্থাবর সম্পত্তি মর্টগেজ নেওয়ার পাশাপাশি তারা ব্ল্যাঙ্ক চেক মর্টগেজ নেই। তো এই অর্থঋণের মামলার পাশাপাশি দেখা যায় একই সঙ্গে ওই ব্ল্যাঙ্ক চেকগুলো সেম অ্যামাউন্ট দেখে ওই চেকের টাকা দিয়ে মামলা করে ব্যাংকগুলো। এতে ডুয়াল একটা মামলা হলো এখানে। তো আমরা আজকে নিউজে যেটা উঠে নিয়ে আসছি সেটা হলো যে এই ব্যাংক মামলা করছে অর্থঋণ অনুযায়ী এবং চেকের মামলা করছে এনআই অ্যাক্ট অনুযায়ী। এনআই অ্যাক্টটা কি? এটা হলো নেগোশিয়েটেবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881। যে এনআই অ্যাক্টে 138 সেকশন অনুযায়ী বলা আছে এরকম চেক বাউন্স হলে ওই চেক যে দেয় তার বিরুদ্ধে মামলা করা যায় এবং সেই আইন মামলা করলে ওই মামলায় বেশিরভাগ ক্ষেত্রেই যে চেক দিয়েছেন সে যে সাজাপ্রাপ্ত হয় এবং একই সঙ্গে চেকের যে অ্যামাউন্ট ওটা তাকে পরিশোধ করতে অনেক ক্ষেত্রে জরিমানা করা হয়। তো ব্যাংক যে পলিসি নিচ্ছে এতে আইনগত কোনো বাধা নেই এখানে, কিন্তু এখানে আইনের একটা মিসইউজ অপব্যবহার এটা আমরা আমাদের রিপোর্ট আজকে উঠে নিয়ে সেটা যেমন একটা এক্সাম্পল আপনাকে দিই। নারায়ণগঞ্জের এক ব্যবসায়ী 7 কোটি টাকা ঋণ নেয় একটা ব্যাংক থেকে, নেওয়ার পরে সে ডিফল্ট হয়, 11 কোটি লোন হয়ে যায়। তো তার স্থাবর সম্পত্তি মর্টগেজ দেওয়া ছিল, পাশাপাশি তার কাছে 30টা চেক নিয়েছিল ব্যাংক। চেক নেওয়ার এরপরে ডিফল্ট বা লোন আদায়ের যে মামলা করলো অর্থঋণ আদালতে, সেম সময়ে ওই চেকগুলো বাউন্স করে তার বিরুদ্ধে ওই 11 কোটি টাকা চেকের মামলা করলো। এটা ক্রিমিনাল কেস। চেকের মামলা ক্রিমিনাল কেস। একটা অর্থঋণ আদালতে করা হয়, আবার একটা ক্রিমিনাল কেস। রাইট, অর্থঋণটা দেউলিয়া, এটা হলো ক্রিমিনাল অফেন্স। তো ওই অর্থঋণের যে মামলাটা হলো এটা 21 সালে সেই দিকে নিষ্পত্তি হলো। সেই মামলার আয় অনুযায়ী ওই বড়োয়ারের মর্টগেজ থাকা সম্পত্তি বাড়ি সহ জমি ব্যাংক এটা অকশনে কল করে অকশন বিডার না পেয়ে তারা ব্যাংক নিয়ে নেয়। কিন্তু এই আরও কয়েকদিন পরে যে মামলা করছে চেক ডিজাইনের মামলা, এটা নিষ্পত্তি হয় এবং ওই 11 কোটি টাকা চেক লেখা ছিল সেটা ওই রায়ে ওই টাকা পরিশোধ করতে বলা হয় এবং একই সঙ্গে ওই যে বড়োয়ারের 3 বছর কারাদণ্ড হয়। তার মানে উনি অলরেডি একবার তার অর্থঋণ মামলার কারণে সকল সম্পত্তি উনি দিয়ে দিলেন, আবার ওই যে ব্ল্যাঙ্ক চেক নিয়েছিল সেইটাও আবার ডাবল তার আসলে কোলাটেরাল যাচ্ছে, আবার জেলও হচ্ছে। এটাকে আমরা একটা ভাষায় জিওপ্যাডি বলতে পারি। হ্যাঁ, তো পরে ওই বড়োয়ার করলো কি, যখন পথ নাই তখন হাইকোর্টে রিট করলো, রিট করে বললো যে আমার তো সম্পত্তি যা ছিল মর্টগেজ ব্যাংক নিয়ে নিয়েছে মামলার রায় অনুযায়ী, এখন আমাকে মামলা থেকে খেলা। তখন হাইকোর্ট এই মামলার তো বাতিল করে রায়টা বাতিল করে। তো এটা শুধু এই ক্ষেত্রে না, এটা রিসেন্ট ঘটনা, গত সেপ্টেম্বর মাসের ঘটনা। বগুড়ার এক ব্যবসায়ী একটা ব্যাংক থেকে এরকম লোন নেওয়ার পর সে ডিফল্ট হয়, ওই সেম প্রসেসে মামলা করেছে, অর্থঋণের মামলা করেছে, চেক ডিজাইনের মামলা করেছে। তাহলে এই দুই ধরনের মামলায় একই সাথে করতে পারে কিনা ব্যাংক? এটা আইনগত কোনো বাধা নেই, কিন্তু আপনার সংবিধান বা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যে কনভেনশন আছে সেখানে বলা আছে যে একই অপরাধে একজন ব্যক্তিকে 2 বার দণ্ডিত করা যাবে না, 2 বার সাজা করা যাবে এবং তাকে ডুয়াল পানিশমেন্ট বা ডুয়াল ট্রায়াল করা যাবে না, এটা আইন স্পষ্ট বলছে। কিন্তু আমাদের প্রেক্ষাপটে যে আইনগুলো করা আছে, অ্যাক্ট করা আছে বা এই অর্থঋণ আদালত আইন করা আছে, এই আইনে কোনো বাধা নেই।
কিন্তু আপনি যদি ব্যাখ্যা করেন ইনডেপথলি দেখেন, তাহলে এটা অবশ্যই সংবিধান এবং মানবাধিকার লঙ্ঘন। আরেকটা জিনিস, এই যে ব্ল্যাঙ্ক চেক তারা নিচ্ছে, এটা কতটা ম্যান্ডেটরি আসলে? কারণ ও তো একটা কোলাটেরাল নিচ্ছেই, আবার কেন ব্ল্যাঙ্ক চেক নিচ্ছে? এটা নিয়ে আসলে মানে কোর্টে কি ধরনের আলোচনা হয়? এটা কোর্টের তো একটা আলোচনা আছেই, কিন্তু আপনি জানেন, আপনি যদি ব্যাংকের অনেক দিন কাজ করেন ব্যাংক বিট নিয়ে, বাংলাদেশ ব্যাংক কিন্তু বেশ অনেক দিন আগেই একটা সার্কুলার দিয়ে বলেছিল এরকম ঋণের এগেনস্টে চেক কোলাটেরাল নেওয়া যাবে, অনুচ্ছেদ করেছে, অনুৎসাহিত করা অনুচ্ছেদ হয়েছে। করেছে। এরপরও ব্যাংকগুলো এটা ফলো করছে না। 2022 সালে এরকম একটা ক্ষেত্রে চেক ডিজাইনের মামলার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের বিরুদ্ধে এক ব্যবসায়ী হাইকোর্টে রিট করে। হুম। রিট করলে পরে হাইকোর্ট রুল ইস্যু করে যে এটা কেন অবৈধ হবে না, পরে রুলিং নিষ্পত্তি করে। ওই সময় হাইকোর্ট খুব স্ট্রংলি বলে, এখন থেকে, আজ থেকে ব্যাংক যেসব চেক ডিজাইনের মামলা করেছে এগুলো সব স্থগিত থাকবে। হুম। পরবর্তী ব্র্যাক ব্যাংক কিছুদিন পর আপিল করলে হাইকোর্টের রায়টা স্টে হয়। কিন্তু একই সময় আমি একটা স্টাডি আমার রিপোর্টে আছে যে গত বছর 2024 সালের এরকম চেক ডিজাইনের মামলা ব্যাংক করেছে প্রায় 26,000 মামলা, হাইকোর্টে এগুলো স্টে করেছে। এবং গত বছরও প্রায় 19,000, মানে চলতি বছরে প্রায় 19,000 মতো মামলা স্টে করেছে এইরকম ব্যাংকের করা চেক ডিজাইনের মামলা। তো স্বাভাবিক পক্ষে আমরা হাইকোর্টের রায়গুলো, আদেশগুলো দেখে বুঝতে পারি আসলে এটা এভাবে যৌক্তিক না, যদিও আইনগত ভিত্তি আছে। আইনগত ভিত্তি ব্যাংকগুলো এভাবে বলতেছে যে আমাদের এখানে এনআই অ্যাক্ট 1881, যেটা 138 সেকশন বলা আছে, ওইখানে স্পেসিফিক বলা নেই যে আসলে এই চেকগুলো লেনদেনের ক্ষেত্রে কে কাকে দিতে পারবে, কে কাকে দিতে পারবে না। এখানে বা কোন কোন লোনের ক্ষেত্রে এটা নিতে পারবে? লোনের কথা কোনো বলাই নেই, চেক লেনদেনের কথা বলা আছে। চেক লেনদেনের ক্ষেত্রে আপনি আমাকে একটা চেক দিয়েছেন, টাইমলি ওটে পেমেন্ট, চেকটা ক্যাশ করতে পারে নাই, বাউন্স হয়েছে একটা নির্দিষ্ট 6 মাসের মধ্যে, তখন আপনি গিয়ে মামলা করতে পারবেন যে চেক দিয়েছে তার বিরুদ্ধে। আইনে এটাই বলা আছে, এবং আইনে সর্বোচ্চ শাস্তি 3 বছরের বিধান দেয়, এবং একই সঙ্গে উপযুক্ত জরিমানা এবং জেলের কথা বলা আছে। আচ্ছা। তো একই সঙ্গে চেকের যে অ্যামাউন্ট থাকবে ওই অ্যামাউন্টটা তাকে পরিশোধ করতে হবে। এখানে একটা খুব জটিল বিষয় আছে। আপনি দেখেন, এই চেকের মামলাগুলোতে বেশিরভাগ রায়, শতভাগই বলতে পারেন, যে মামলা করে তার পক্ষেই যায়, এবং এই মামলায় জামিন নেওয়া খুবই কঠিন। আমরা যে কারণে এই বিষয়গুলো উঠে নিয়ে এসেছি, যে আপনার যে রায়টা দিল, আপনাকে তো জেলে যেতেই হবে, এবং আপিল করতে হলে এর এগেনস্টে, এবং জামিন নিতে হলে আপনার চেকের যে অ্যামাউন্ট উল্লেখ ছিল এবং ওই অনুযায়ী কোর্ট রায় দিয়েছে, তার মিনিমাম 50% টাকা জমা দিয়ে আপনার জামিন আবেদন করতে হবে, আপিল আবেদন করতে হবে। এবং এখানে লটা খুবই স্ট্রং, যার ফলে বড়োয়াররা এই যে একই সঙ্গে তার টাকা সম্পত্তি নিয়ে নিল, মর্গেজের সম্পত্তি, আবার এই রায়টা হলো, বা এর আগে হচ্ছে, অর্থ আদালতের রায়ের আগে হচ্ছে, এই যে একটা সাফারিংস, এটা কোনোভাবেই মানবাধিকারের সঙ্গে যায় না, আমাদের বেসিক লয়ের সঙ্গে যায় না, সংবিধানের সঙ্গে যায় না। তাহলে এই আইনের জটিলতা, এই যে এখানে তো পরিষ্কার করে বলা নাই, বা বাংলাদেশ ব্যাংকও পরিষ্কার করে বলছে না যে কোথায় সে ব্ল্যাঙ্ক চেক নেওয়া যাবে না, বা নিলে কি শাস্তি হবে, কিছুই বলছে না। সেটার আসলে রেমেডি কি? এটা হাইকোর্ট তার পূর্ণাঙ্গ একটা ডিরেকশন দিয়েছিল, যে সেখানে তারা স্পষ্ট বলেছে যে এই ক্ষেত্রে, লোনের ক্ষেত্রে এই চেক কোনোভাবেই সাপোর্টেবল না, এবং এনআই অ্যাক্ট অ্যামেন্ড করার জন্য কোর্ট বলেছিল এতে জাতীয় সংসদের উচিত জরুরি ভিত্তিকে এটা অ্যামেন্ড করা, যেন এই আইনের মিস ইউজ না হয়। এই আইনটা, এই চেকের মামলাটা শুধু ব্যক্তি পর্যায়ে যেন থাকে, এটা যেন কোনো ব্যাংক বা নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে চেক নিয়ে, কোলাটেরাল নিয়ে কোনো মামলায় যেতে না পারে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু আপিল স্টে করছে, আমি বাংলাদেশ ব্যাংকের কথা বলেছি, তারা বলেছে যে আমাদের কিছু করার নেই, যেহেতু আপিল ব্যাংক স্টে করেছে। এবং বাংলাদেশ হাইকোর্টের রায় পরে বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছিল তাৎক্ষণিক, যে ব্যাংক আর কোনো চেক কোলাটেরাল নিতে পারবে না এবং ব্যাংক মামলা করতে পারবে না। কিন্তু বাংলাদেশ ব্যাংক বলছে যেহেতু আপিল বিভাগ হাইকোর্টের রায় স্টে করেছে, তাহলে আমাদের এখন কিছু করার নেই, এখন আপিলটা এখন পেন্ডিং আছে, 2022 সালের আপিলটা এখন পেন্ডিং আছে। কারা আপিল করছে? ব্র্যাক ব্যাংক আপিল করছে, কিন্তু আপিলটা নিষ্পত্তি হয়নি। আপিল নিষ্পত্তির উপর ডিপেন্ড করতে আসলে না হওয়ার কারণে এই যে বাংলাদেশ ব্যাংক বলল যে কেউ আর ব্ল্যাঙ্ক চেক নিতে পারবে না, তো সেটা কার্যকর হচ্ছে না। যে কোন ধরনের মানে বড়োয়ারদের বা ডিফল্টারদের ক্ষেত্রে আমরা এই ধরনের কেস বেশি পাচ্ছি? এটা আমি যে মামলাগুলো নিয়ে এসেছি, এগুলো বেশিরভাগ হলো ছোট মাঝারি ধরনের ঋণ, এবং আপনি দেখবেন ব্যক্তি পর্যায়ে ঋণগুলো দেওয়া হয়, আপনার পার্সোনাল লোন যেগুলো দেওয়া হয়, এগুলো তো শতভাগ ক্ষেত্রে দেখা যায় এই চেক কোলাটেরাল। একজন গ্র্যান্টর নিচ্ছে, আবার আপনার বেতনের স্যালারিটা জামানত নিচ্ছে, আবার আপনার একজন গ্র্যান্টর নিচ্ছে, আবার চেকও নিচ্ছে।
মানে একটা লোন সিকিউর করার জন্য ব্যাংকের কথা হলো যে আমরা আমাদের ডিফল্ট লোন ওঠানোর পলিসি হিসেবে আমরা চেক ডিজাইনের মামলাটা করি, কিন্তু এখন যেভাবে প্র্যাকটিসটা চলছে এতে একজন বড়োয়ারকে ধরেন একই সময় দুই শাস্তি দিয়ে আসলে কোনোভাবে যৌক্তিক নয়। এবং আমরা তো দেখি যে আমাদের বাংলাদেশে যদি আমরা ডিফল্ট লোন কারা ডিফল্ট, সেখানে কিন্তু আমরা দেখবো সব লার্জ বড়রা ডিফল্ট, স্মল লোনে কিন্তু ডিফল্ট রেট খুবই কম, কিন্তু ওদেরকেই বেশি সিকিউর করা বা তাদের কাছ তাদেরকেই হয়রানি করার ক্ষেত্রে এটা আপনি একদম ঠিক বলেছেন। আপনি ব্যাংকিং এক্সপার্ট যারা ব্যাংকগুলো এক্সপার্ট তারা বলেছেন যে আপনি দেখেন আমাদের এখানে যে 2012 সালে কিলিংকে ধরা পড়লো সোনালী ব্যাংক হলমার্ক কিলিং, ওখান থেকে শুরু করে এ পর্যন্ত যত বড় স্ক্যাম হয়েছে কয়েক লক্ষ কোটি টাকা এভাবে স্ক্যাম হয়েছে, কোনো লোনের ক্ষেত্রেই চেক কোলাটেরাল নেওয়া হয়নি এবং বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে এরকম নেওয়া হয় না। এটা মিডিয়াম এবং লো ক্যাটাগরির গ্রাহকদের ক্ষেত্রে বেশি করা হয়। এবং একজন ব্যাংকার বলছেন যে আসলে নতুন যারা বড়োয়ার তাদের ক্ষেত্রে অবশ্যই না হয়, এবং আমরা বুঝি যে গ্রাহকরা চালাক, মানে এই লোনের সমস্যা করতে পারে, তাদের ক্ষেত্রে এটা নেই। মানে কেস টু কেস বেসিসে। Case to case কিন্তু তারা তো basis, আসলে এই যেমন কেউ একজন যদি গাড়ি কিনতে যায় ব্যাংক লোনে, গাড়িটা কিন্তু ব্যাংক নিয়ে নিচ্ছে, রাইট, তাই না, তার মর্গেজ প্রপার্টি হিসেবে। একই সাথে আবার তার কাছে ব্ল্যাঙ্ক চেকও নিয়ে ব্ল্যাঙ্ক নিচ্ছে। চেক নিচ্ছে। তো এইটা এখন কে থামাবে? এটা তো আসলে মানে ব্যাংক করেই যাচ্ছে, কিন্তু কোনো কারণে কেউ ডিফল্ট হতেই পারে, তার জন্য কিন্তু সে গাড়িটা নিয়ে নিতে পারে, কিন্তু ওই যে আপনি যেটা বললেন গাড়িও নিয়ে নিল, আবার এই চেকের জন্য সে মামলা করলো, রাইট, এই ধরনের ব্যাপারগুলো। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখলেন আসলে ডিফল্ট লোন তো আসলে আমাদের ব্যাংকিং সেক্টরে একটি বড় ক্রাইসিস। ব্যাংক সবসময় তার লোনটা সিকিউর করার চেষ্টা করে, কিন্তু আমরা যদি এরপরও ডিফল্ট লোন অনেক বেশি, কারণ এই ডিফল্ট লোনটা কিন্তু এই পার্সোনাল লোন বা অটো লোন, কনজিউমার লোন, এখান থেকে ডিফল্ট লোনগুলো আসে না। ডিফল্ট লোনগুলো আমরা সবসময় দেখি ইন্ডাস্ট্রিয়াল লোনগুলো, লার্জ লোন, বড় বড় বিজনেস গ্রুপকে যারা বিভিন্ন প্রিভিলেজ নিয়ে এই লোনগুলো নিয়েছে তারাই ডিফল্ট হয়েছে। বাট এই যে কেস ডিজনের মামলায় কিন্তু সাফার করে এই একেবারে সাধারণ মানুষরা বা ছোট ছোট ডিফল্টাররা, যারা জেনুইন কারণেই হয়তো লোনটা ডিফল্ট করেছে, কিন্তু তারা প্যারালালি 2-3টা মামলা একই সাথে তাদেরকে ফেস করতে হয়। তো এটাই আসলে আমরা ইন্ডাস্ট্রি প্র্যাকটিস দেখছি যে ছোট মানুষরাই বেশি সাফার করবে। আপনি যদি একটি গাড়ির লোন নেন, গাড়িটাও আপনি মর্গেজ দিবেন, আপনি যদি পার্সোনাল লোন নেন আপনার স্যালারিটাও মর্গেজ দিবেন, আবার একই সাথে আপনাকে ব্ল্যাঙ্ক চেকও দিবেন। এবং এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক যে আমরা যে প্র্যাকটিসটা আসলে রেগুলেটেড হওয়ার কথা, যে তারা আসলে ডিপোজিটারদের ইন্টারেস্ট দেখবে বা সাধারণ মানুষের ইন্টারেস্ট দেখবে, সেটা আমরা আসলে ওইভাবে মনিটরিং করতে দেখি না। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।